হ্যালো স্টুডেন্টস, ক্লাস 12 সেমিস্টার 3 8 নম্বর ক্লাস এটা। ওকে, 8 নম্বর ক্লাস, 7টা ক্লাস আমাদের নেওয়া হয়ে গেছে। তো যারা দেখোনি পরপর ভিডিওগুলো দেখো, আশা করি ফল ভালো হবে। তো দেখো, আমরা আজকে সলভ করব কোশ্চেন নাম্বার 65 থেকে। একটি বর্গক্ষেত্রের 4টি বিন্দুতে কিউ একক আধান আছে। বেশ, খুব ভালো কথা। তাহলে একটা বর্গক্ষেত্র এঁকে নাও টুকুস করে। বর্গক্ষেত্র আঁকো। বর্গক্ষেত্র, বেশ, বর্গক্ষেত্র আঁকলাম। আধান আছে প্রত্যেকটাতে। তাহলে এদের যে কর্ণদ্বয়ের ছেদবিন্দু, ওই ছেদবিন্দুতে তড়িৎ ক্ষেত্র কত হবে? দেখো, যেখানে তড়িৎ ক্ষেত্র বের করতে হবে, তুমি একটা একক ধনাত্মক আধানকে নিয়ে এসে ছেড়ে দেবে। তুমি যেই ছেড়ে দিলে, এ বিকর্ষণ করছে এইদিকে, এ বিকর্ষণ করছে এইদিকে, এ এইদিকে, এ এইদিকে, সবার দূরত্ব কিন্তু সমান, তেমনি সবার বলও সমান। তাহলে তড়িৎ ক্ষেত্র প্রাবল্য হয়ে যাবে 0। কোনো ক্ষেত্রের শক্তি, দিক নির্দেশ, আধানের প্রকৃতি এইসব জানতে তড়িৎ ক্ষেত্র কাজে লাগে। ঠিক আছে, পুরো থিওরিটিক্যাল কোশ্চেন মনে রাখবে। এটা এখন করো না, আমি এখন তোমাদেরকে এটা পড়াইনি, একদম ফার্স্ট চ্যাপ্টারে এটা আছে। তো এটা যখন বলবো তখন ইজিলি হয়ে যাবে। কোশ্চেন 68, কোনো একটি অঞ্চলে তড়িৎ ক্ষেত্র ব্যাসার্ধ বরাবর কাজ করছে। বেশ, খুব ভালো কথা। তাই যদি হয়, তাহলে মনে করো তড়িৎ ক্ষেত্র কাজ করছে এরকম করে চারিদিকে, তড়িৎ ক্ষেত্র এরকম করে চারিদিকে কাজ করছে। বেশ ভালো কথা। এবার এর বাইরে কি বলছে, এ ব্যাসার্ধের একটি গোলকের কেন্দ্র ওই তড়িৎ ক্ষেত্রের মূল বিন্দুতে আছে। তাহলে এটা একটা গোলক, এই গোলকের কেন্দ্র আছে। হ্যাঁ, গোলক তো হলো না, এটা হয়ে গেল উপবৃত্ত। এই ঠিক আছে। তো এই গোলকের কেন্দ্র আছে তড়িৎ ক্ষেত্রের কেন্দ্রবিন্দুতে। তাহলে গোলকটার ভেতর কত আধান আছে এইটা বের করতে হবে, তেমন কিছু না। তুমি তো ফ্লাক্স পড়েছিলে, ই ইন্টু এস। এস মানে কত? 4πa² ক্ষেত্রফল ইকুয়াল টু কিউ বাই এপসাইলন নট। তাহলে কিউ কত? কিউ হচ্ছে, দেখো, 4πa² ইন্টু ই। এর জায়গায় বসাবো এ আর। এখানে এ আর না বসিয়ে এ বসাবো, কারণ আমি তো এই পৃষ্ঠতলে চলে এসেছি না। বোঝা গেল কি বলছি? ইন্টু এপসাইলন নট। তাহলে এটা অ্যান্সার কত হবে? 4πa³। ঠিক আছে, একটা ক্যাপিটাল এ আর একটা থাকছে এপসাইলন নট। 4πa³ এপসাইলন নট ইন্টু ক্যাপিটাল এ। তাহলে অ্যান্সার হবে এইটা। এবার 69 কোশ্চেন দেখো। 69 কোশ্চেন দেখো, এটা ইরেজ করে দিলাম। বলছে একটি আধানযুক্ত তৈলবিন্দুর ভর এম। খুব ভালো কথা। তাহলে এটা একটা আধানযুক্ত তৈলবিন্দু, এর ভর হচ্ছে গিয়ে এম। কত তড়িৎ ক্ষেত্র প্রাবল্যের তড়িৎ ক্ষেত্রে ওই তৈলবিন্দুটি সাম্যাবস্থায় থাকবে? স্যার, ব্যাপারটা বুঝলাম না, বুঝিয়ে বলি। দেখো, একটা তৈলবিন্দু কোনো দিনই ওইভাবে দাঁড়িয়ে থাকবে না। একটা ফাঁকায় তুমি কোনো একটা বলকে এখানে রেখে দিলে, মনে করো, সে থাকবে? ও তো নিচের দিকে পড়ে যাবে। কেন পড়বে? কারণ এমজি ওকে নিচের দিকে ফেলে দেবে। যদি ওখানে রাখতে হয়, তাহলে উপরের দিকে আমাকে একটা বল প্রয়োগ করতে হবে। সেই বলটা কত? সেই বলটা যদি এমজির সঙ্গে সমান হয় তাহলে থাকবে, আর নলে থাকবে না। এবার বলছে উপরের দিকে তড়িৎ ক্ষেত্র কাজ করছে। এবার তড়িৎ ক্ষেত্র একটা আধানের ওপর কত বল কাজ করে আমরা পড়েছিলাম, এফ সমান কিউই। তাহলে আমি বলতে পারি যে কিউই যদি এমজির সঙ্গে সমান হয়, তাহলে স্যার ওই বলটা পড়বে না বা তৈলবিন্দুটা পড়বে না। তাহলে এমজি বাই কিউ হয়ে যাবে, এমজি বাই কিউ। বোঝা গেল? দেখো 70 কোশ্চেন কী বলছে দেখো। 70 বলছে ই মানের একটা সুষম তড়িৎ ক্ষেত্রে একটা ইলেকট্রন অবস্থিত। বেশ ভালো কথা। যার আধান -ই এবং ভর এম। ই এর মান এমনই যে ইলেকট্রনটার ওপর তড়িৎ ক্ষেত্রের জন্য বল ইলেকট্রনটির ওজনের সমান। এই অবস্থায় ই এর মান কত হবে? সেম টাইপের কোশ্চেন। তখন আমি কিউ ই না লিখে লিখব ই। তাহলে ই ইকুয়াল টু এমজি। তাহলে ই ইকুয়াল টু হয়ে যাবে কি না, এমজি বাই ই। ব্যাস, উত্তর হয়ে গেল। দেখো, এমজি বাই ই। নেক্সট কোশ্চেন, দুটি অসীম সমান্তরাল ধাতব পাতের সমতলের ওপর বৈদ্যুতিক আধান রয়েছে। দুটি ক্ষেত্রের আধানের তলমাত্রিক ঘনত্ব সমান কিন্তু বিপরীতধর্মী। স্বল্প দূরত্বে অবস্থিত পাত দুটির মধ্যে বায়ু বিদ্যমান রয়েছে। পাত দুটির মধ্যবর্তী অঞ্চলে তড়িৎ ক্ষেত্রের মান এবং দিক কী হবে? দারুণ কোশ্চেন, লেভেলের কোশ্চেন। এই একটা পাত, এই একটা পাত, এটা পজিটিভ, এটা নেগেটিভ। ঠিক আছে, তো এখানে কিন্তু আধান ছড়ানো আছে। বোঝা গেল? আধান এখানে ছড়ানো আছে। দেখবে, আমি তোমাদেরকে একটা প্রমাণ করেছিলাম এই আগের ভিডিওতেই, দেখবে তোমরা পেয়ে যাবে
যে এখানে, হ্যাঁ, এটা তুমি পেয়ে যাবে ওই 8 নম্বর ভিডিওতে। তাহলে এই ভিডিওটা আমাদের 9 নাম্বার, হ্যাঁ, মানে এটা 9 নাম্বার ক্লাস চলছে, 8 নাম্বার নয়। যাই হোক, দেখবে এরকম পড়েছিলাম যে একটা পাতের মধ্যে যদি আধান ছড়ানো থাকে, তাহলে ওই পাতের নিকটবর্তী কোনো বিন্দুতে যদি এখানে একটা বিন্দু হয়, তাহলে এখানে তড়িৎ ক্ষেত্র প্রাবল্য ই হয় সিগমা বাই 2 এপসাইলন নট। তেমনি এইটাও তো পাত, তো এর জন্য তো সিগমা বাই এপসাইলন নট হবে 2 এপসাইলন নট। এখানে একটা বিন্দু নিয়েছি। এবার তুমি যদি বুঝতে না পারো কী করবে, একটা একক ধনাত্মক আধানকে নিয়ে এসে এখানে ছেড়ে দাও। যেই ছেড়ে দেবে এ ব্যাটা বিকর্ষণ করবে আর এ ব্যাটা আকর্ষণ করবে, দুটোরই কিন্তু দিক একই। তাহলে দিক যদি একই হয় তাহলে যোগ হয়ে যাবে। তাহলে 2 ইন্টু সিগমা বাই 2 এপসাইলন নট, 2 কেটে গেল, তাহলে সিগমা বাই এপসাইলন নট। দেখো আশা করি ক্লিয়ার, সিগমা বাই এপসাইলন নট। কোন দিকে স্যার? পজিটিভ থেকে নেগেটিভ দিকে, ঠিক আছে। আচ্ছা, এখানে না একটা জিনিস দেখতে হবে যে অপশানে কী কী আছে। সিগমা বাই এপসাইলন নটটা তো মিলে গিয়েছে, এবার দিকটা কোনটা আছে দেখো। আমাদের কোন দিকে কাজ করছে? পজিটিভ থেকে নেগেটিভের দিকে, তাহলে নেগেটিভ আধান বিশিষ্ট তলের অভিমুখে, একদম এটাই কারেক্ট। তারপরে 72 কোশ্চেন দেখো, বায়ু মাধ্যমে রক্ষিত কোনো আহিত, এটা ইরেজ করে দিলাম, বায়ু মাধ্যমে রক্ষিত কোনো আহিত পরিবাহীর আধানের তলমাত্রিক ঘনত্ব সিগমা, পরিবাহীর নিকটতম বিন্দুতে তড়িৎ প্রাবল্য কত? বেশ, বলছে মনে রাখবে যদি কোনো পরিবাহী বলে না, এরকম কোনো পাত নয় কিন্তু, যদি কোনো পরিবাহী বলে তাহলে সেই ক্ষেত্রে কিন্তু শুধু সিগমা বাই এপসাইলন নট হবে। আর যদি বলে কোনো সমতল, যেমন আগেরটা করলাম, তখন হবে সিগমা বাই 2 এপসাইলন নট। বোঝা গেল? একটি বিচ্ছিন্ন ধনাত্মক আধানের বলরেখাগুলি কি হয়? লম্বভাবে বহির্মুখী, ধনাত্মক আধান তো। আর যদি বলে যে ঋণাত্মক আধান, তাহলে লম্বভাবে অন্তর্মুখী। 74, সুষম তড়িৎ ক্ষেত্রে বলরেখাগুলো কি হয়? সুষম তড়িৎ ক্ষেত্রে বলরেখাগুলো হয় সমান্তরাল। তার মানে সুষম তড়িৎ ক্ষেত্র বোঝাতে গেলে আমাকে এইরকম করে বোঝাতে হবে, এইগুলো হচ্ছে বলরেখা। বুঝতে পেরেছ? বেশ, 75 কোশ্চেন দেখো, একটি বিচ্ছিন্ন ঋণাত্মক আধানের বলরেখাগুলো, কী ব্যাপার 75 করলাম নাকি? হ্যাঁ, 74, ও না ঠিক আছে। একটি বিচ্ছিন্ন ঋণাত্মক তড়িৎ আধানের বলরেখাগুলো তাহলে কী হবে? অরীয়ভাবে অন্তর্মুখী। ক্লিয়ার? তারপরে চিত্রে Q1 ও Q2 আধানের জন্য তড়িৎ বলরেখা দেখানো হয়েছে। তাহলে Q1 আর Q2-র প্রকৃতি কেমন? তোমাকে ছবি দেখে বুঝতে হবে যে প্রকৃতি কেমন, ঠিক আছে। আচ্ছা, একটা জিনিস দেখো, এই বলরেখাগুলো না কি হয়েছে বলো তো? বলরেখাগুলো ভেতরের দিকে এসেছে, মানে এইটা একটা আধান আর এইটা একটা আধান, এইটা একটা আধান মনে করো আর এইটা একটা আধান, ঠিক আছে। কি হয়েছে? বলরেখাগুলো এই দিকে এসেছে, হ্যাঁ, এই দিকে এসেছে, হ্যাঁ, এই দিকে এসেছে, আবার এই দিকে এসেছে, এই দিকে এসেছে, মানে সরি, এইখান থেকে এই দিকে এসেছে, আবার এই দিকে এসেছে, কিন্তু মাঝের জায়গাটা ফাঁকা। তার মানে বিকর্ষণ বল তো কাজ করছে ভাই, তার মানে দুটোই একই আধান। যদি এটা পজিটিভ হয় এটা পজিটিভ, যদি এটা নেগেটিভ হয় এটাও নেগেটিভ, কারণ এই জায়গাটা কিন্তু পুরো ফাঁকা। বোঝা গেল? তাহলে এটাও ঋণাত্মক, এটাও ঋণাত্মক। কেন স্যার ঋণাত্মক কী করে বুঝলেন? কারণ এরা ভেতরের দিকে আসছে, বাইরের দিকে কিন্তু যাচ্ছে না। পরের কোশ্চেন, একটি নিরেট ধাতব গোলককে সুষম তড়িৎ ক্ষেত্রে রাখা আছে, বলরেখাগুলো কোন পথ অনুসরণ করে? বলরেখাগুলো কোন পথ অনুসরণ করে? 1 হবে, 2 হবে, 3 হবে, না 4 হবে, না 1 হবে, কী হবে, কোনটা হবে? দেখো তুমি একটা জিনিস তো পড়েছিলে যে, দেখো ভাই আমরা একটা জিনিস কিন্তু পড়েছিলাম, যারা পরপর আমার ভিডিও দেখছো তারা এই জিনিসটা খুব ভালো করে পারবে, হ্যাঁ, যে একটা গোলক, এই গোলকের ভেতরে কোনো রকম কোনো তড়িৎ ক্ষেত্র প্রাবল্য থাকে না, কিন্তু বাইরে তড়িৎ ক্ষেত্র প্রাবল্য থাকে। তাহলে গোলকের ভেতরে তড়িৎ ক্ষেত্র প্রাবল্য থাকে না, কিন্তু বাইরে থাকে। বুঝতে পারলে কি বলছি? তাহলে ভেতরে কোনো বলরেখা যাবে না, ভেতরে পুরো ফাঁকা থাকবে। তাহলে এইগুলো হবে না, এটাও হবে না, তাহলে কোনটা হবে? হবে শুধু এই 4টা। স্যার এবার একটা কেন হবে না? এবার এইটা একটু বোঝান দেখি। কারণ বলরেখা যখন যাবে না, এত দূর পর্যন্ত আসবে, দিয়ে এই দিকে ঢুকবে, কারণ লম্বভাবে ঢুকবে, আবার বেরোনোর সময় লম্বভাবে বেরিয়ে যাবে। বোঝা গেল? তাহলে লম্বভাবে ঢুকছে, আবার লম্বভাবে বেরিয়ে যাবে, তবেই তো আমরা সেই গাউসের উপপাদ্য কাজে লাগিয়ে, হ্যাঁ, কোনো আহিত গোলকের বাইরের এবং ভেতরের বিন্দুতে তড়িৎ ক্ষেত্র প্রাবল্য বের করেছিলাম। আর তখন আমরা থিটা ইকুয়াল টু কী ধরেছিলাম? থিটা ইকুয়াল টু 0 ডিগ্রি ধরেছিলাম। একটু মনে করে দেখো, তাহলে 0 ডিগ্রি কখন হবে? যদি ও একদম লম্বভাবে ভেতরে ঢোকে এবং লম্বভাবে বাইরে বেরিয়ে যায়। বুঝতে পেরেছ? পরের কোশ্চেন, একটা ফাঁপা চোঙের মধ্যে
মধ্যবিন্দুতে কিউ কুলম তড়িৎ আধান আছে। চোঙটির বক্রতল বি দিয়ে অতিক্রান্ত ফ্লাক্স কিউ হলে এ তলের মধ্যে দিয়ে অতিক্রান্ত ফ্লাক্স কী হবে? খুব ভালো কোশ্চেন কিন্তু কোশ্চেনটা, হ্যাঁ, কনসেপচুয়াল কোশ্চেন। দেখো এইটা একটা ফাঁপা চোঙ। এবার এই ফাঁপা চোঙের কি বলেছে, এই ফাঁপা চোঙের মধ্যবিন্দুতে এইখানে কিউ কুলম্ব আছে। বেশ, বক্রতল মানে এই বক্রতলের মধ্যে দিয়ে যে তড়িৎ ফ্লাক্স, সেটা তড়িৎ ফ্লাক্স কিউ বলে দিয়েছে। বাহ, তাহলে বক্রতলের মধ্যে দিয়ে যদি অতিক্রান্ত মোট তড়িৎ ফ্লাক্স কিউ হয়, তাহলে বাকি দুটো তলে কি হবে? কি করে পারবো স্যার? গাউস কি বলছে দেখো ভাই, মোট ফ্লাক্স কিন্তু হ্যাঁ কিউ বাই এপসাইলন নট, এটা কিন্তু মোট ফ্লাক্স। তাহলে শুধুমাত্র তুমি বক্রতলে নিয়ে নিয়েছো কিউ, তাহলে বাকি পড়ে থাকছে কত? ফাই ড্যাশ ইকুয়াল টু কিউ বাই এপসাইলন নট মাইনাস কিউ, ঠিকই না? কিউ বাই এপসাইলন নট মাইনাস কিউ। এবার এখানে হ্যাঁ ছবিটা দেওয়া নেই, কিন্তু এখানে এটা বোঝাতে চেয়েছে একটা তলের মধ্যে দিয়ে, তাহলে দুটো তল মিলে হচ্ছে এইটা। তাহলে শুধু একটা তলের মধ্যে দিয়ে যদি তোমাকে বের করতে বলে, তাহলে তুমি এইটা বাই 2 করে দেবে। তাহলে উত্তর কোনটা হবে? উত্তর হবে কিন্তু এইটা। একদম সহজ, যারা একটু ভালো করে বুঝবে তারা পারবে। দেখো 8.85 কুলম তড়িৎ আধান একটি মাধ্যমে রাখা আছে, যার পরাবৈদ্যুতিক ধ্রুবক 10। আধানটি থেকে নির্গত তড়িৎ বলরেখার সংখ্যা কত? খুব ভালো কোশ্চেন। দেখো তড়িৎ বলরেখার সংখ্যা হচ্ছে কিউ বাই এপসাইলন নট। কত আধান রাখা আছে? 8.85 বাই 8.85 ইন্টু 10⁻⁻12। তুমি কেটে দাও না, তাহলে উত্তর কত হবে? 10⁻, ওহো, +12। কিছু একটা ভুল হচ্ছে, কিছু একটা তো ভুল হচ্ছে। পরাবৈদ্যুতিক ধ্রুবক বলা আছে 10, আচ্ছা, মানে এটা কিউ বাই কে এপসাইলন নট হবে, তাহলে এখানে একটা 10 হবে, তাহলে হবে 10⁻11। এতক্ষণে বুঝলাম। যদি পরাবৈদ্যুতিক ধ্রুবক থাকে, বায়ু মাধ্যম না হয়, তাহলে সেখানে কে এপসাইলন নট হবে, শুধু এপসাইলন নট কিন্তু হবে না। ওকে, তারপরে পরের কোশ্চেন দেখো, একটি দ্বিমেরু ভ্রামকের মাত্রীয় সংকেত কী হবে? স্যার দ্বিমেরু ভ্রামক জিনিসটা বলুন তো, ভুলে গেছি। অবশ্যই বলবো, কিউ ইন্টু 12। ঠিক আছে, কিউ এর মাত্রা কত? কিউ এর মাত্রা তো আইটি, আর 12 মানে তো মাঝের দূরত্ব, এইটা একটা দ্বিমেরু, তাই না? তাহলে এইটা মাইনাস কিউ, এটা প্লাস কিউ, মাঝের দূরত্ব 12, তাহলে দূরত্ব মানে তো এল, তাহলে উত্তর কী হবে? উত্তর হবে LIT। উত্তর হবে LIT বা ITL, যা বলবে বলো। কোশ্চেন নাম্বার 81, এটা ইরেজ করে দিলাম ভাই। কোশ্চেন নাম্বার 81 কি বলে দেখো, Q1 Q2 তোমাকে বলা আছে এই বিন্দুতে অবস্থিত। তাহলে এই আধান সংস্থার দ্বিমেরু ভ্রামকের মান কত? স্যার দ্বিমেরু ভ্রামক তো আমরা জানি কিউ ইন্টু 12, যে কোনো একটা আধানের মান নেব আর তার সঙ্গে দূরত্বটাকে গুণ করে দেবো। কিন্তু দূরত্বটা তো স্যার এখানে একটু কঠিন ব্যাপার, দুটো বিন্দু বলে দিয়েছে, সে বলুক না দুটো বিন্দু। দুটো বিন্দুর মধ্যে দূরত্ব বের করতে পারবে না? কি করে বের করতে হয়? x2 মাইনাস x1, 0 মাইনাস 0 মানে 0ই হবে। y2 মাইনাস y1 স্কোয়ার মানে সেটাও 0। তারপরে x3 মাইনাস z2 মাইনাস z1 স্কোয়ার, z2 মানে হচ্ছে গিয়ে 15 স্কোয়ার, ঠিক আছে, 15 মাইনাস অফ মাইনাস 15 মানে প্লাস 15 তার স্কোয়ার। তাহলে কত হবে? 15 15 30, তাহলে 30 স্কোয়ার, তার মানে বেরিয়ে আসবে কত? 30। তাহলে দূরত্ব হয়ে গেল 30। তাহলে কিউ ইন্টু 12 করলে কী পাবো? কিউ কত? কিউ হচ্ছে 2.5 ইন্টু 10⁻⁻7 ইন্টু 30। তাহলে উত্তর কী হবে? 25 3 75, 2.5 আছে দেখো, 25 3 75, এখানে ক্যালকুলেশনটা করতে হবে। তাহলে এটা হবে 2.5 ইন্টু 3 7.5, আর একটা 10 আছে, 7.5 ইন্টু 10⁻⁻6। ভুল করছি কোথাও? দেখি কোথায় ভুল করছি। হ্যাঁ ভাই, ভুল একটা বিরাট করেছি। এইটা না সেন্টিমিটার আছে, তাহলে এটাকে তো মিটার করতে হবে, কারণ সব তো এসআই নিচ্ছি। তাহলে সেন্টিমিটারকে মিটার করতে গেলে 10⁻⁻2 দিয়ে গুণ করতে হয়। তাহলে এইটাকে আমি যখন 10⁻⁻2 দিয়ে গুণ করব, তখন এটা হয়ে যাবে 10⁻⁻8। তাহলে 7.5 ইন্টু 10⁻⁻8। ওকে, দেখো ক্লিয়ার। নেক্সট কোয়েশ্চেন দেখো, এটা ইরেজ করে দিলাম। একটি দ্বিমেরুর অক্ষের ওপর একটি বিন্দুতে তড়িৎ ক্ষেত্র যদি E1 হয়, আচ্ছা আগে দ্বিমেরুটাকে আঁকি। এটা দ্বিমেরু, মাইনাস কিউ প্লাস কিউ, অক্ষ মানে কোনটা? এইটা অক্ষ। অক্ষের ওপরে তড়িৎ ক্ষেত্র প্রাবল্য যদি E1 হয়, তার মানে এইখানে হচ্ছে E1, আর লম্ব সমদ্বিখণ্ডকের ওপরে অবস্থিত কোনো বিন্দুতে যদি E2 হয়, নাকি
হ্যাঁ, পার্শ্বীয় দূরত্বে। পার্শ্বীয় দূরত্ব মানে হচ্ছে গিয়ে পার্শ্বীয় বিন্দু মানে লম্ব সমদ্বিখণ্ডক। তাহলে এখানে যদি E2 হয়, তাহলে E1 আর E2 সম্পর্ক কী মনে করে দেখো। বলেছিলাম U1 = 2E2। কী করে স্যার একটু মনে করিয়ে দিই তাহলে, যারা আগের ভিডিওগুলো দেখেছো তারা পারবে। E1 মানে অক্ষীয় অবস্থানে কি হয়, K × 2P/r³। আর লম্ব সমদ্বিখণ্ডক স্থিত বিন্দুতে E2 = K × P/r³। তাহলে এইটার ডবল না, এই যে 2P আছে আর এটা শুধু P আছে, তাহলে ডবল। তাহলে E1 = 2E2। বলো ক্লিয়ার? এবার আমি চলে যাব নেক্সট কোয়েশ্চেনে 83। বলছে একটি ক্ষুদ্র তড়িৎ দ্বিমেরুর অক্ষ বরাবর দ্বিমেরুর মধ্যবিন্দু থেকে r দূরত্বে তড়িৎক্ষেত্র প্রাবল্য E1। বেশ ভালো কথা, মধ্যবিন্দু থেকে r দূরত্বে, বেশ অক্ষ বরাবর, এবং লম্ব সমদ্বিখণ্ডক বরাবর 2r দূরত্বে তড়িৎক্ষেত্র প্রাবল্য, তাহলে কী হবে? কোয়েশ্চেনটা টুইস্ট আছে। এই বলেছে এখান থেকে r দূরত্বে যে তড়িৎক্ষেত্র প্রাবল্য, সেই তড়িৎক্ষেত্র প্রাবল্যটা হচ্ছে E1। বেশ, তাহলে অক্ষীয় অবস্থানে কিন্তু দূরত্ব r। এবার এতটা দূরে এই দূরত্বটা 2r, সেখানে কত হবে? যদি আমি E1 লিখতাম তাহলে সেখানে তুমি বলতে যে স্যার KP/r³, 2kp, তাই না? আর E2 যদি বলতেন লম্ব সমদ্বিখণ্ডকের ওপর, তাহলে K × P/2r³। এবার 2r³ মানে কিন্তু স্যার KP/8r³। এবার এইটা E1/E2 করে দিন, তাহলে K × 2P/r³ ইন্টু ওপরে চলে গেল 8r³ আর নিচে চলে এলো KP। তাহলে KP কেটে গেল, r³ কেটে গেল, তাহলে উত্তর হবে 16/1। তাহলে E2 = কত হবে? E2 কিন্তু হয়ে যাবে E1/16। E2 হয়ে যাবে E1/16। দেখো তো ক্লিয়ার কি না? E2 = E1/16 কোথায় আছে? এই যে পেয়েছো, E2 = E1/16। কিন্তু স্যার মাইনাস কেন হলো? মজাটা এইখানেই, এই মাইনাস কেন হলো। যারা থিওরিটা খুব ভালো করে পড়েছো তারা একটা জিনিস বুঝতে পারবে এখানে। হ্যাঁ, দেখো এই যে এই ছবিটা আমি একবার আসি, যখন এই বিন্দু নিচ্ছি, এই বিন্দু নেওয়ার সময় এইটা মাইনাস এইটা প্লাস, তাহলে যেহেতু প্লাসটা কাছে আছে তাহলে এই দিকে হবে ডাইরেকশানটা, তার মানে এইটা হচ্ছে E1-এর ডাইরেকশান। আর E2 লম্ব সমদ্বিখণ্ডকের ওপরে একটু মনে করে দেখো, সেই সাইন থিটার উপাংশগুলো ক্যান্সেল হয়ে গিয়েছিল, পড়েছিল শুধু কস থিটার উপাংশগুলো। তাহলে কস থিটার যে উপাংশগুলো তার দিক কোন দিকে ছিল? উল্টো দিক বরাবর। তাহলে E1-এর যেটা দিক, E2-র দিক কি? E2-র দিক তার উল্টো। তাহলে একটা পজিটিভ হলে আর একটা কিন্তু নেগেটিভ হবে। বুঝতে পেরেছ? তাই বলছি আগের ভিডিওগুলো দেখে তারপরে এটা দেখবে। আর যারা অফলাইনে পড়ছো, যারা বুঝতে পেরেছো এইগুলো, তাদের কোনো ব্যাপারই নেই। একটি স্থির তড়িৎক্ষেত্রের যে কোনো বিন্দুতে তীব্রতা উৎস থেকে তার দূরত্বের মানের ব্যস্তানুপাতিক। সেক্ষেত্রে উৎসটি সম্ভবত কী? বুঝতে হবে। বলছে একটা স্থির তড়িৎক্ষেত্র আছে, একটা স্থির তড়িৎক্ষেত্রের যে কোনো বিন্দুতে তীব্রতা, তার মানে ই, তীব্রতা মানে হচ্ছে গিয়ে ই, এই ই তার দূরত্বের মানের ব্যস্তানুপাতিক। ঠিক আছে, তাহলে ই ভ্যারিজ আজ 1/r। এখানে না একটা জিনিস ভুল আছে, এই উত্তরটা এখানে কিন্তু ভুল আছে। হ্যাঁ, এটা একটু অ্যাভয়েড করবে। দেখো এই ঘটনাটা ঘটবে যদি কোনো বিন্দু আধান হয়, তাহলে ঘটতে পারে। কারণ বিন্দু আধানের ক্ষেত্রে মনে করে দেখো, হ্যাঁ কি হয় বলো তো? না, বিন্দু আধানে হবে না। কারণ বিন্দু আধানের ক্ষেত্রে কি হয় বলো? 1/4πε0 Q/r² হয়। তাহলে আর এর সঙ্গে তো প্রপোর্শনাল নয়, তাহলে বিন্দু আধান ভুল, হবে না। একটি ক্ষুদ্র তড়িৎ দ্বিমেরুর জন্য না, দ্বিমেরুর জন্য হবে না, কারণ ওটা P/r³ হয়। তড়িৎ প্রবাহযুক্ত লম্বা তার, হ্যাঁ এইটা হতে পারে, কারণ ওখানে λ/r হয় বা λ/x হয়, এরকম একটা ফ্যাক্টর থাকে দেখবে। ঠিক আছে, তাহলে উত্তর কোনটা হবে? এইটাই হবে, একটি তড়িৎ প্রবাহযুক্ত লম্বা তার। তাহলে 84 পর্যন্ত আমাদের কমপ্লিট হয়ে গেল। ঠিক আছে, ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো। দেখা হচ্ছে পরের ভিডিওতে।